আমরা নিজেদের অধিকার চাই। আমাদের যা ইচ্ছা করতে পারো, তবে ওপর মহল থেকে যদি উল্টা হামলার অর্ডার আসে আমার সেক্ষেত্রে কিন্তু কিছুই করার থাকবে না। তৈমুর সহ সকলেই চুপচাপ সাফিনকে যেতে দেয়। কি করবে কি বলবে, সাফিন তো তাদের ছোটখাটো এক প্রকার হুমকি দিয়ে গেছে। কাশিম গিয়ে দেখে স্বামীর পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো, ফোন সাইলেন্ট করে দূরে সরিয়ে রেখেছে। সিভানও পাশে শুয়ে আছে। কাশিমের উপস্থিতি টের পেতে স্বামীর জিজ্ঞেস করে, চাইয়া থাকোস কেন, কি কবি ক? জাগনাতে ফোন ধরছেন না কেন? কি বলবি বল। নাহিদ নামের এক ছোড়া আত্মহত্যা করেছে ভাই। বাড়ি মনে হয় বগুড়া। কি কারণে? ওই যে আবারও কোটা, গরিবের ছোড়া, কোটা নাই জন্য চাকরি হয় নাই। স্বামীর হাই তুলে অগ্রাহ্য করে বলে। এই সামান্য কারণে কেউ জান দেয়? বোকা চোদা। সিভান গড়ান দিয়ে বসে বলে, হ, দুনিয়ার সবাই বোকা, তুমি হলে এক চালাক। কথার মধ্যে বাহাত মারিস না। কাশিম মুখ বেঁকিয়ে বলে, কি এক আজব জুটি রে বাপ। ভাতিজা চাষারে গালাচ্ছে, চাষা কিছুই বলতেছে না, সায় দিছে। এজন্যে আমরা বাঙ্গি জটি। তারপর কি হলো? এমপি সাহেব যায়া বলছেন কোনো গোলমাল না করতে। তাহলে তো মিটেই গেল। মিটে নাই ভাই, আমার মনে হয় না মিটেছে। শুধু এই এক দুইটাই না, এরকম কেস মেল্লা আছে। যার যা খুশি মারাক্গা, তোর এত চিন্তা কিসের? ভাই ওরা আমগো জুনিয়র, আমাদের উচিত ওদের বিষয়টা মাথায় তোলা। তাছাড়া যা শুরু হয়েছে, কতগুলি মিসিং আইডি জমা হয়েছে কে জানে। দেখছি কি করা যায়। তাদের থেকে বিদায় নিয়ে কাশেম চলে যায়। শিভান বিষয়টা ঠিক মতো বুঝতে পারে না, তাই ঘুরে জিজ্ঞেস করে, এ কাকা, তুমি আবার খুন খারাপি ধরে ভার্সিটি ফাঁকা করেছো না তো? না বুঝে আন্দাজে কথা বলবি না। কোটা নাই তো কি হয়েছে? আমারও তো ছিল না, তবু আমি বরাবরই ভার্সিটির টপার ছিলাম। শালারা পড়বে না, সময় নষ্ট করবে, মেধা তালিকায় নাম না আসলেই অন্যের লেজে পাড়া। কিন্তু কাকা, সবাই তো আর একসাথে প্রথম হবে না। মানছি যে আমার দাদা যোদ্ধা, যার দরুন আমি একটু সুযোগ সুবিধা পাবো, কিন্তু সব ক্ষেত্রে এটা তো জুলুম মেধাবীদের উপরে। তোমার না হলে অধরে টাকা সবার তো আর তা নয়। জান মারাও না বাঙ্গি, ভালো কইরা পড়া মারাও, না হলে তোর কিন্তু কোনো কোটা নাই। আমি ওসব জুলুমি কারবারও চাই না। আমার কাকি সুন্দরী শিখিয়েছে সব সময় নিজের যোগ্যতায় সব অর্জন করতে, সুবিধাবাদী না হতে। স্বামীর চুপ করে যায়। তার যতটুকু কাজ থাকে সে ততটুকুই হাত চালায়। কতজনকে রক্তাক্ত করতে হয়েছে তারও কোনো হিসাব নাই, কখনো স্বীকার করা হয় না। কিন্তু তার পুরো নাম স্বামীর সিকান্দার ভিরান। মাঝে মধ্যে তার ভিরান সত্তা থেকে জবাব আসে, এত টাকা পয়সা ক্ষমতা দিয়ে কি হবে? যার জন্য গোছানো উচিত সে তো নেই। এর চেয়ে যাযাবর জীবন ভালো। মরে গেলে এসব সয় সম্পত্তি, টাকা পয়সা, ক্ষমতা সব তো আর সঙ্গে করে নিতে পারবে না। তবুও সে সাফিনের হাতের পুতুল। জীবন বাঁচানোর সময় সাফিন প্রতিশ্রুতি নিয়েছিল, তোকে মরতে হলেও আমার অনুমতি নিতে হবে। জঙ্গলি হিংস্র প্রচুর মতো ভয়ানক হতে হবে। দিন শেষে তোর কেউ থাকবে না। আজ ভানু নেই, কাল সাফিনও থাকবে না। বল তুই রাজি? ছোট্ট স্বামীর সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ, সে সাফিনের অনুমতি ছাড়া মরবে না। যত বাঁচবে তার চাকর হয়ে বাঁচতে হবে। ভার্সিটিতে টিচারের পজিশনটা ছিল স্বামীরের স্বপ্ন। কোনোদিনও কাউকে বলেনি, বুঝতেও দেয়নি। সাফিনও জানে প্রয়োজনের তাগিদে নিজের ভদ্রলোক পরিচয় ধরে রাখতে। সে স্বামীর সিকান্দার থেকে প্রফেসর স্বামীর সিকান্দার ভিরান। যদি সাফিন কোনোদিনও জানতো, তবে হয়তো তাকে দিনমজুর হিসেবে লাগাতো, তবু টিচার হতে দিত না। তাই এমন ভাব ধরে থাকে যেন টিচিং প্রফেশনটা তার একদম অপছন্দ। শিয়ারা আর ইতি স্বামীরের ঘরের বারান্দায় বসে খেলছে। বরাবরই ছোট পুচকে সৈন্যগুলো স্বামীরের ঘরে খেলাধুলা করে। শিয়েরার বয়সও 3 বছর মাত্র। তবে সিকান্দারদের রক্ত তো বাপ চাচার মতো বংশীয় ট্যালেন্ট আর কম বয়সী মানসিকভাবে বিকাশিত। তার কথা খুব একটা তোতলাই না, হঠাৎ হঠাৎ একটা দুটো। শিয়েরা স্বামীরের টেবিলে চড়ে বসে বই খাতা ঘাটাঘাটি করতেই স্বামীরের খাতা হাতে পড়ে। দু একটা পাতা উল্টাতেই মাহার ছবিটা চোখে পড়ে। স্বামীরকে নয়, সোজা সিভানকে জিজ্ঞেস করে, পায়া, এটা কে? ওটা কাকি সুন্দরী, সুন্দর না? ও, স্বামীর শিয়েরার হাত থেকে খাতাটা নিয়ে বলে, এই একটা বাঙ্গি মারা এই মহিলা, তোর বই খাতা নেই? আমার খাতা পাতি ঘাটস কেন? একদম বোম মেরে দেব। একটু দেখি। না, যা বেরো।
সব বেরো রুম থেকে, এখন আর কেউ ডাকবি না। যা যা যা। রাত ঢলে যায় আপন বেগে। নৈশ প্রহরী রিটো এখনো সিকান্দার বাড়ির আশেপাশে অজানা ঝোপে লুকিয়ে থাকে, অপেক্ষা করে স্বামীর সিকান্দারের শিশির। সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, স্বামীর একটা রংচটা জিন্সের প্যান্ট আর লাল শার্ট পরে দক্ষিণ পাড়ার গোড়াস্থানে চলে যায়। মাহা হয়তো কখনো খেয়াল করেছে কিনা জানা নেই, তবে এটা সেই শার্ট আর প্যান্ট যেটা প্রথম দেখার সময় স্বামীর পরনে ছিল। আজ হুট করে স্বামীর আবারও সেই পোশাক বের করেছে। শার্টের পিছে একটা জায়গায় ছিঁড়ে গিয়েছিল, যার দরুন এতগুলো দিন পরা হয়নি। ইনায়া ভাঁজ করে রেখেছিল। সেখানে পশ্চিম পাশের এক কবরের কাছে বসে স্বামীর নিজে নিজেই বলতে থাকে, বাচ্চারা ঠিকই বলে তুমি সুন্দরী, এজন্যই অহংকারী পানি সুন্দরী। দেখতে পাও, কখনো কি শুনতে পাও আমাকে? বিরোধের প্রহর কি একটু কমেনি? তুমি জানো তুমি কেমন সুন্দরী? তুমি সেই চাঁদ যার আমি বাদে কোনো দাগ নেই। তুমি সেই সূর্য যাতে আমি ব্যতীত কোনো সৌর কলঙ্ক নেই। তুমি এতই সুন্দর যার কোনো বর্ণনা নেই। তুমি আমার ভয়ঙ্করী পানি সুন্দরী দিবা। রাতের পর রাত চলে যায়, কেউ জানে না স্বামীর সিকান্দার মাঝে মধ্যে রাতের আঁধারে লুকিয়ে এখানে আসে। তার ভেতরটা আফসোসে পুড়ে যায়, কেউ তা দেখে না। মাহা জীবিত এটাও সে কল্পনা করে না, আবার মৃত এটাও মেনে নিতে পারে না। পরের দিন ভার্সিটিতে আবারও সেই বাচ্চাটির সাথে স্বামীর দেখা। স্বামীর তাকে বাইকের ওপর বসিয়ে তাকে মুখ বরাবরে বসায়। বাচ্চাটা গাল টেনে টেনে হাসছে। স্বামীর তার হাসি দেখে কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এ সামহা, তোমার নাম কি? থামহা ঠিকদাল ভূমি। হ্যাঁ আবার বলো তোমার নাম কি? থামা ঠিকদাল ভূমি। আচ্ছা, সামহা ঠিকাদ্দাল বমি। আমার আম্মার নাম কি? মা। সেটা তো বুঝেছি, তোমার মামনির নাম কি? থেতু। হাউ ফানি থেতু। ভূমি ঠিকই জবাব দিয়েছে। তার কাছে আম্মু মাহা, যার উচ্চারণ বিগড়ে গিয়ে হয়ে গেছে মাহা। মামনি মানে সেতু, আর মিমি মানে আর একজন। স্বামীর গলায় সবসময় একটা ক্রসের লকেট ঝুলতো, এখনো ঝোলে। ছোটবেলা থেকে বেয়ারা স্বামীর সিকান্দার একবার মেলায় গিয়ে দেখে জেদ ধরেছিল, এই তলোয়ারের মালা আমার চাই চাই। সুফি বেগম বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। সেখানেই গড়াগড়ি করে দোকানের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলে দোকানি নিজেই গিয়ে দিয়েছিল। সাম্ভা আঙ্গুল দিয়ে ইশারা করে আটকা আটকা গলায় বলে, এটাতে বাঙ্গি। সাম্ভা মাথা নেড়ে না করে। স্বামীর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। এটা বাঙ্গি না? সাম্ভা আবারও মাথা নাড়তে থাকে, তারপর দুই হাত দিয়ে ইশারা করে বোঝায়, বাঙ্গি এমন না। মাথা দোলাচ্ছেন কেন বোরখাওয়ালি বেবি? এটা বান বাম বানি না। হ্যাঁ, বান্নি না, বল বাঙ্গি, বল বান বান গি। গি বাঙ্গি। বাননি। দুষ্টু বাঙ্গি কোথাকার। তুমি দুটো। তুমি এটা কি বলে তো? আম্মু বলতে এটা পড়তে হয় না। আচ্ছা, তোর আম্মু বেশি জানে। কে বলেছে মালা পড়তে হয় না? মামা বাবাও বলে না। ভূমির আস্তে করে আঙ্গুল ছুঁয়ে স্বামীর জিজ্ঞেস করে, তুমি রোজ এখানে কেন আসো? আমি নিয়ে আসি। সেতুর কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় স্বামীর। সেতু ভূমিকে উদ্দেশ্য করে বলে, চলে এসো, বাড়ি যেতে হবে। ছোট এটুকু বাচ্চা নিয়ে রোজ রোজ ভার্সিটি না আসাই ভালো। এমনিতেও ইদানিং দেখছো না কত গোলমাল চারিদিকে। জি ভাই, আর আসবে না, কয়েকদিন পর থেকে আর আনবো না। বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ। সাবধানে যেও। এই দুত্তু থামহা থিকাদ্দাল বমি। বাই বাই। আসসালামু আলাইকুম। আ হুঁ। সেতু কোলে করে সাম্ভাকে নিয়ে চলে যায়। এই সামজার সালামের জবাব দিতে পারে না স্বামীর। গলাটা কেমন ধরে যায়। সে বেশ খেয়াল করত মাহারও একই অভ্যেস ছিল, যেখানে স্বামীর ইচ্ছে করে তার সাথে দুষ্টুমি করত, তাকে খোঁচাখুচি করত। মাহা যত রাগ হোক না কেন সালাম দিত। স্বামীর যদি রেগেও থাকতো জবাব দিত। তবে সামহার জবাব দিতে তার গলায় ভার হওয়ার রহস্য সে নিজেও দাজ করতে পারল না। বেলা ঢলে পড়েছে কৃষ্ণ গহ্বরে, অন্ধকার নেমেছে ধারার বুক জুড়ে। ভূমি মাহার পাশে বসে
তিতিন তার নরম কোলে জায়গা করে নিয়েছে পরম আগ্রহে। মাহা ভূমির মাথার হিজাবটা ঠিক করে দিয়ে বলল, কি দেখছো? ভূমি আঙ্গুল তুলে ইশারা করে বোঝাই তোমাকে। মাহা ভ্রু উঁচিয়ে বলে। আমাকে? ভূমি চট করে দুই গালে হাত দিয়ে বলে। ইয়া মালহাবা। মাহা গাল টেনে হাসে। নাকের ছোট নকুলদানা সম নাকফুলটা চকচক করে ওঠে। ভূমি মায়ের হাঁটুতে ভর দিয়ে জিজ্ঞাসা করে, এটা কি? কোথায় পেলে? আব্বু, আমাকেও দাও। সে তো পেছন থেকে বলে, এই যে মহামান্য সামহা সিকান্দার ভূমি, ওটা বউ মানুষরা পরে, তোমার তো বিয়ে হয়নি। ভূমি বড্ড চিন্তায় পড়ে যায়। বউ মানুষেরা পরে একজনকে বউ সেজে দেখেছিল সে। ভূমি সেখান থেকে উঠে আলনা থেকে মাহার লাল ওড়নাটা টেনে নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মায়ের ওড়নাটা মাথায় তুলে বলে, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। সেতু হা হা করে হাসলেও মাহার মুখের হাসি মিইয়ে যায়। বিয়ের পর সিভান একদিন তাকে বলেছিল, জানো কাকি সুন্দরী, কাকা তোমার উপর কোনো শোধ টোধ তুলতে চায় না। কাকা তোমারে বিয়ে করতে দেওয়ানা হয়ে গিয়েছিল, বুঝতে দেয় না, তাই বাবার কাছে এসে সরাসরি বলেছিল, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। কোনো মেয়ে মানুষের সাথে ভদ্র আচরণটুকুও করতাম না, কিন্তু তুমি থাবড়া মারার পরেও তোমারে কিছু বললো না। সেতুর ডাকে মাহার ঘোর কাটে। সেতু ভূমিকে নিয়ে ঘুম বাড়াতে চলে গেলে মাহা নিজের ফোনটা বের করে একটা আনসেভ নাম্বারে কল লাগায়। ওপাশ থেকে জবাব আসে। হ্যালো মিস মাহাদিবা, কেমন আছেন স্যার? এখন তো কিছুদিন পরেই আমি আর স্যার না, আপনি ম্যাডাম। হাসালেন স্যার। বলুন কি সমাচার? আপনি বর্তমানে কোথায় আর রাজশাহীতে কবে আসবেন? আমার এখনো পোস্টিং ডেটের দেরি আছে, ধরা যায় এবারে আবারও রাজশাহী আসবে। বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ। কোটা টপিকটা নিয়ে ভার্সিটিতে গোলমাল হয়েছিল। নাহিদ নামের এক জুনিয়র কাশেম হালদারদের ব্যাচ খুব সম্ভব আত্মহত্যা করেছে। কি আর বলি বলুন, আমার সময়ে ঘুষ দিতে পারিনি, দাদা মুক্তিযোদ্ধা ছিল, সেই কোটায় আজ আমি গোটা থানার ওসি মাহবুবউদ্দিন। জানি না সঠিক সময় কবে আসবে, ততদিনে কি কেউ এসবের বিরুদ্ধে আওয়াজ তুলবে না? ও তো মারাই গেল, কিন্তু কতজন যে শিক্ষিত বেকার হয়ে পড়ে আছে। ম্যাডাম, আপনি নিজের লক্ষ্যে কত দূরে? গতিবিধি জানাতে ইচ্ছুক নই। মাহবুব উদ্দিনের কল কাট হতেই মাহা তার পড়ার টেবিলে বসে যায়। একটা ডায়েরি বের করে সেটার পাতা মেলতেই দেখা যায় লাল কুঠি এবং কালকুঠুরির নকশা, যেন পুরো লাল গলির নকশা সেই পাতায়। স্বামীর এখনো বাড়ি ফেরেনি। শিভান তার বাহিনী নিয়ে বসে বসে লুডু খেলছে, সঙ্গ দিচ্ছে রাহা। নুসরাত দরজার কাছে দাঁড়িয়ে সাথীকে বলছে, একটা জিনিস বুঝি না, এই রাহার রহস্য আমার কাছে একদম উল্টোপাল্টা উপন্যাসের মতো। কি বলতে চাচ্ছ? সিকান্দার বাড়িতে এন্ট্রিটা কিন্তু এরকম ছিল না। আমার তো এখনো ভয় হয় বাচ্চাদের কোনো ক্ষতি না করে বসে আবার। আর যাই হোক, এতটুকু জানি, দাগ দিয়ে বলতে পারি, স্বামীর ওকে ছাড়বে না বাচ্চাদের কিছু হলে। সে পরে ছাড়ু বা ধরু, বাচ্চাদের ক্ষতিটা যদি চিরস্থায়ী হয়ে যায় তাহলে? আমার মনে হয় না ও কোনো ক্ষতি করবে। ভয় থাকলে একটু সতর্ক থেকো। এমনিও থাকি, ইনায়াকে করে যে ভয় হয়ে গেছে এ তো রাহা। আমি যাচ্ছি, বুঝলে, সাবধানে থেকো। আচ্ছা। সাদা কালো রুমালে ঢাকা চেহারার সামনের দিকে বাজ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর। পরনে কালো শার্ট আর সাদা লুঙ্গি, পেছনে কালো শার্ট পরিহিত চারজন দাঁড়িয়ে। কাশিম, লেমন, রকি, আদ্রিত। সাদা প্লাস্টার করা দেওয়াল, ওপাশে বিপরীতে দাঁড়িয়ে আরো চারজন। তাদের যে হেড সে হিন্দু, পরনে ধুতি পাঞ্জাবি, ঘাড়ে শাল। কর্কশ কণ্ঠে সে বলে উঠল, एमपी साहब डर गया जो अपना छोटो भाई को जीत दी। तुम जानते हो हम कौन? কি? কই সাপ হো? ইয়া অ্যানাগন্ডা? কেন, কোনো সাপ না, অ্যানাগন্ডা। উই সেবি জেহরিলা, তার সে বিষাক্ত। লেমন বলে। ফির হাম ভি চিল হ্যাঁ, তবে আমারও চিল। অধীর পেছন থেকে তাচ্ছিল্য করে বলে, সে যে দাড়ি হোক না কেন, কার্তিক ভাই বোঝাতে চাই
আসল কাজের কথায় আসো। স্বামীর শ্বাস ফেলে বলে। আসল নকল আমি বুঝি না, আমার কাম আমি কইরা যামো। চুপচাপ টাকার ব্যাগ নিয়ে চলে যা, জানে বেঁচে যাবি। আমি খোকা পুত্র নই। টাকা এনেছি, তবে ছিনিয়ে নিতে হবে, কারণ তোমরা চিট করেছো। মাল পাঠানোর কথা ছিল 50 প্যাকেট, 5টা 60 কিউ। সেটা জানা নেই, হয়তো কোথাও পড়ে গেছে। কার্তিক ঠোঁট বাঁকিয়ে হাসে, তার বাংলা বলা চেলাটা জবাব করে। অবশ্য দেখার বিষয়, টাকা নিয়ে এসেছে, তবে আমাদের আরও 5 প্যাকেট দিতে হবে। রকি বলে। না ভাই, ওই মিথ্যা বুইছে। একের 50 ফিট কইরা পাঠাইছে শাফিন ভাই। এখন দেখেন প্যাকেজিংয়ের ফটো উঠারও আছে। স্বামীর দেখলো ছবিতে একদম 50 প্যাকেটই প্যাক করা হয়েছে। তাছাড়া চেলাপিলারা সহজে গোলমাল করেও না। স্বামীর লুঙ্গির এক কোণা উঁচিয়ে বলল, টাকা দিয়ে দে, জানে বেঁচে যাবি, নয়তো আর ইন্ডিয়ার মাটিতে পা পড়বে না। ও সাব झूठ, मेरे पास 50 पैकेट आया है। এ বাঙ্গি চোপ, তোর চেলারা মাল ঝেড়েছে, ওদের ধর। हमें और 5 पैकेट दे दो, पैसा ले जाओ, डेबिट और क्रेडिट सामान। হিসাব বিজ্ঞান তোমার সেটার মধ্যে ভরে দিচ্ছি। স্বামীর রাগলে কাশিম তাকে শান্ত থাকতে বলে, কিন্তু কার্তিকের দলের একজন রেগে ওঠে। বেজলমা হারামি, আমাদের দোষ দিচ্ছ, একদম মেরে দেবো। ব্যাস, স্বামীরের কান মাথা গরম হয়ে যায়। তার লজিকটা এমন, সে সারা দুনিয়াকে গালাগালি করলেও তাকে কেউ কিছু বলতে পারবে না, সে তাকে পুঁতে ফেলবে। এখানেও হলো তাই। শোরের বাচ্চা, দেখাচ্ছি আমি কিসের জন্মা। কথাটা বলতেই যা দেরি, কাশিম, রকি, লেবন, আদ্রিত কেউ আর আটকালো না। স্বামীর পেছন থেকে ছুরি টেনে বের করে দেখিয়ে বলল, রূপার ছুরি দিয়ে সম্মান ভরবো তোদের, টাকা দিবি না মানে? তারা রিভলভার বের করেও লাভ হলো না। স্বামীরের দক্ষ হাতের ছুরি নিমেষেই তাদের গলা ফিরে পার হয়ে গেল। কার্তিক নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। লাস্টে একজনে বাঁচিয়ে রেখে রক্তাক্ত ভয়ানক চেহারায় কার্তিকের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, देख लिया, हम चिल भी नहीं, शेर भी नहीं, हम सामिर सिकंदर, मोस्ट वांटेड कॉन्ट्रैक्ट किलर ऑफ एमपी आबू सी शाफिन सिकंदर। छोड़ दिया, फिर हमसे पंगा मत लेना। রুদ্রকণ্ঠে কথাগুলো বলে স্বামীর টাকার ব্রিফকেসটা তুলে কাশিমের দিকে ছুঁড়ে মারে। লুঙ্গি উঁচিয়ে তাতে হাত মুছে পাঁচজনের স্থান ত্যাগ করে। কার্তিক বুঝে যায় স্বামীর সিকান্দার আসলেই কাজের জিনিস। বিগত একটা ডিলে 2 কোটি টাকার বিনিময়ে লালকুঠির 2 নারী আর 50 প্যাকেট ড্রাগস পাঠিয়েছিল সাফিন। সে ঠিকই 50 প্যাকেট পাঠিয়েছে, গড়বড় করেছে কার্তিক আর ইয়ানের লোক, কিন্তু স্বীকার করেনি। কার্তিক চৌখস লোক ঠিকই বুঝেছে, তবে কোনো এক উদ্দেশ্যে তার মূল লক্ষ্য ছিল স্বামীর সিকান্দার। দেখে চলে গেল। স্বামীর বাড়ি ফিরে আজ আবারও পেছনের দরজা দিয়ে ঢুকেছে। বাচ্চারা দেখলে ভয় পেতে পারে। বাড়িতে ঢুকতেই সাফিনের সামনে পড়ে স্বামীর। হাতের ব্রিফকেসটা সাফিনের দিকে এগিয়ে দিয়ে বলল, শালায় ধুরন্ধর আছে, কিভাবে মারলাম একটু ভয়ও পেল না। সেই জন্যই তো তোরে পাঠাইলাম। গয়না আনছিস? না, টাইম পাইনি, ইচ্ছেও হয়নি, তাছাড়া পুলিশের সাইরেন বেজে উঠেছিল। যা। একটা কথা খুব রিসার্চ কইরা দেখলাম, মানুষ আজকাল আমার রূপ গুণ যাচাই করতে আসে। লোকটাকে দেখতে কেমন ছিল? বয়স ভালোই, বোঝা যায় না যদিও, শান্ত মস্তিষ্কের। সাফিন মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। সাফিন ঘরে গিয়ে নিজের ছুরিটা ওয়াশ করে জামা কাপড় বদলে নেয়। মাথা মুছতে মুছতে আয়নায় দেখতে পায় গালের পাশের চকচকে তিলটা। সেটা দেখে তার সেই বোরখাওয়ালি বেবিটার কথা মনে পড়ে। ছট করে টেবিলে বসে বেশ সময় নিয়ে সামহার ছবি আঁকায়। সর্বশেষে পেন্সিলের বিন্দু বসিয়ে গালে একটা তিল এঁকে দেয়। তার নিজেরও ঠিক একই জায়গায় তিল আছে। ছবিটার দিকে তাকাতেই তার গাল দুটো হেসে ওঠে, নিজেই আওড়ায়, ইস, বাঙ্গির সাডা কি কিউট। আমিও কিউট। ও, তুই কিউট আর এটা কিউট। কাকা কিরে? স্বামীর তাকিয়ে দেখলো শিয়েরা একটা ছবি উঁচিয়ে ধরে জিজ্ঞেস করলো, এটা কে? স্বামীর তাকে 2 হাতে কোলে তুলে টেবিলের উপরে নিজের মুখ বরাবর বসালো। শিয়েরা পা গুটিয়ে বসে ছবিটা ঘুরিয়ে দেওয়ালে স্বামীর জিজ্ঞেস করলো, এই মুটি, তুই এডি কই পাইছিস? আমাদের কলে মাইল কাটে।
মায়ের কাছে। ওহো, বলো না কাকা, এটা কে? এটা একটা কাল লাগিনি। নাম জানিস? ইনায়া, ইনায়া সিকান্দার। শিয়েরা চোখ ড্যাব ড্যাব করে ছবিটা দেখল। কাকার মুখের দিকে তাকিয়ে বোঝালো সে আর কথা বোঝেনি। স্বামীর হাঁপ ছেড়ে বলল, কাল লাগিনি মানে খুব খারাপ। এই মহিলা অনেক খারাপ। এত সুন্দর কাকা? স্বামীর তার দুই গাল আঁকড়ে ধরে চোখ টেরা করে, জিভ বের করে হাস্যকর চেহারা করে বলল, এমন তারপর এমন তারপর এমন হলেই মানুষ সুন্দর হয় না। এ খুবই খারাপ, খুবই খারাপ। মনে থাকবে এটা কে? কাল নাগিনি? সাবাস। শিয়েরা বাবার আসার আওয়াজ শুনে ছুটতে ছুটতে চলে যায়। স্বামীর তাকিয়ে দেখে শিয়াম হাতের ব্যাগটা নুসরাতের হাতে দিয়ে শিয়েরাকে কোলে তুলে হালচাল জিজ্ঞেস করছে। স্বামীর নিচে নেমে ডাইনিং টেবিলে বসে, সাফিন সোফায় বসে কাগজপত্র দেখছে। রাহা তার পাশেই বসে আছে, তাকে সাহায্য করছে। তখনই রাহার ফোনে কল আসে আননোন নাম্বার থেকে। কে? আপনি সিভান নামের ছেলেটা কে হন? কেন? বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করেছে, সিএনভি রোডে, ইবনে সিনা হাসপাতালে নেওয়া হচ্ছে। অ্যাক্সিডেন্ট? রাহা বসা থেকে উঠে দাঁড়ায়। সাফিন তার দিকে একবার তাকিয়ে আবারও নিজের কাজে মন দেয়। স্বামীর এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কে টপকালো? রাহা আতঙ্কিত কণ্ঠে জবাব দেয়, শিবান অ্যাক্সিডেন্ট করেছে। সাফিন এবারে একটু অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করে, অ্যাক্সিডেন্ট? কোথায় ও? কিভাবে কি? ইবনে সিনা হাসপাতালে। সাফিন এক পর্যায়ে ছোটার মতো বেরিয়ে যায়। রাহাও পেছনে দৌড়ে যায়। শিয়াম, নুসরাত সবাই ছুটে যায়, কিন্তু স্বামীর সিকান্দার দাঁড়িয়ে রইল। ইতি ডাইনিং টেবিলে বসে আছে। স্বামীর আবারও ডাইনিং টেবিলে বসে ইতির প্লেটে থেকে একটা মাছ তুলে কাটা বেছে দিতে দিতে বলল, দেখেছিস ইতি যার যার আর তার তার। ইতি, বলো মামাই। বাবার কথা মনে পড়ে? না। কেন না? ওটাকে বাবা বলে না, মামাই। মামাই, তুমি তো আমার বাবা। মায়ের বরকেই শুধু বাবা বলে। তাহলে কাকে বলে? আমি কারো বাপ হওয়ার যোগ্য নই? যে জানে বাপ হতে কি লাগে সে অবশ্যই বাবা হওয়ার যোগ্য। বেশি বড় হয়ে গেছিস। নে ধর, তাড়াতাড়ি গেল। ইতি এক লোকমা ভাত তুলে স্বামীর মুখের সামনে ধরল। স্বামীর গাল টেনে হেসে চুপচাপ খেয়ে নেয়। ইতি জিজ্ঞেস করে, শিবান ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তোমার খারাপ লাগছে না? আমি বরাবরই বলি আমি খারাপ, আর খারাপের কখনো খারাপ লাগে না। তাই নাকি? তুইও তো হয়রান হচ্ছিস না? আমার আর মারপিট দেখে খারাপ লাগে না। শিবান ভাইয়ের জন্য চিন্তা তো হচ্ছে। চলো আমরাও যাই। চল। আপন পরের খেলায় ইতি বাচ্চাটা মাঝখানে ফাঁসা এক ভুক্তভোগী। সাফিন শিয়ামকেও পাত্তা দেয় না। নুসরাত বেশি সময়ই নিজেকে নিয়ে ব্যস্ত। সাথী সারাদিন সিকান্দার গার্মেন্টসে কাজ করে। জরিনা নিজের কাজটুকু শেষে টিভি দেখতে বসে যায়। সিভান সারাদিন স্কুল থেকে ফিরে রাতে একটু খেলাধুলা করে। শিয়েরার সাথেই তার সারাদিন। স্বামীরা রীতিও হাসপাতালে চলে আসে। সিভানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সাফিন বাইরে কপালে হাত চেপে বসে রয়েছে। রাহাকে কাঁদতে দেখে নুসরাত হাঁ করে তাকিয়ে আছে। রাহা কাঁদছে তাও শিভানের জন্য। বিশ্বাসযোগ্য নয়, শিয়েরা শিয়ামের কোলেই ঘুমিয়ে গেছে। কাশেম সাফিনের পাশে দাঁড়িয়ে আছে। ইতি গিয়ে সাফিনের ঘাড়ে হাত রেখে বলল, মামাই। বল কি সমস্যা? তোমার কষ্ট হচ্ছে? কষ্টের কি আছে? আরে জীবনে চলতে গেলে এসব ছোটখাটো দুর্ঘটনা হয়। সাফিনের জবাব সম্ভবত ইতিকে হতাশ করলো। সে অতটুকু বাচ্চা বয়স, 7 কি খুব বেশি হলে 8। তারও ভেতরে খুব খারাপ লাগলো। সাফিনও কি তবে তার বাবার মতন? শালার সিকান্দার যত খারাপই হোক না কেন, অন্তত সাফিন আর শিয়ামকে তো ভালোবাসতো। শিভান একটা মাত্র ছেলে সন্তান হবার পরেও সাফিন তাকে ভালোবাসে না। আজীবন এটারই আফসোস করে এসেছে শিভান। ডাক্তার জানালো এখানে ভিড় করা যাবে না, আপনারা আগামী 18 ঘন্টা পেশেন্টের সাথে দেখা করতে পারবেন না। ডাক্তার চলে যাওয়ার পরে সাফিন স্বামীরকে সেখানে থাকতে বলে কাজের বাহানায় চলে যায়। শিয়াম আর সাফিন বাদে বাকিরা সবাই থেকে যায়। সাথীও কাজ থেকে সোজা হাসপাতালে পৌঁছে গেছে। নুসরাত রাহার কান্নায় এক পা বিরক্ত হয়ে গেল। তার পাশে বসে আওয়াজ নিচু রেখেই জিজ্ঞেস করলো, যদি কিছু মনে না করো তো একটা কথা বলি, তোমার আসলে খারাপ লাগছে নাকি অভিনয় করছো? আমার কষ্ট তোমার কাছে নাটক মনে হয়? হতেই পারে।
সেভাবে বলতে চাইনি, ভুল বুঝো। মানে সিভান তো তোমার বড় অপছন্দের, মনে নেই 3 বছর আগে ওর সাথে মারপিট করেই তো বাড়িতে আগমন করেছিলি, সেই জন্য একটু কনফিউশন। কিন্তু এখন আমি শিবানকে ভালোবাসি, আমার নিজের ছেলে মনে করি। কেন জানো? কারণ শাফিন শিকদার তার সাথে যে আচরণ করে তাতে আমার কি পরিমাণ কষ্ট লাগে আমি জানি। আমি কোনোদিনও মা হতে পারবো না। শিবানী আমার একমাত্র সন্তান। হয়তো নারীর টান কি আমি বুঝবো না, শিবান মা বলে ডাকবে কিনা তাও জানি না, কিন্তু শিবানী আমার এই জন্মের শেষ সন্তান। নুসরাত এবার একটু চোখ কুচিয়ে জিজ্ঞেস করে, তুমি মা হতে পারবে না কেন? সাফিন দেবে না, বলা হয়ে ওঠেনি। আমি প্রেগনেন্ট ছিলাম, ভীষণ খুশি ছিলাম হাসপাতাল থেকে জানতে পেরে। ওখানে দাঁড়িয়েই সাফিনকে খবর দেই। ও বলল ওখানেই থাক। কিছু সময় পর এসে ওই হাসপাতালেই আমার অ্যাবর্শন করিয়েছে। মনে আছে সিয়ারার যখন অনেক জ্বর, তখন আমি কিছুদিন বাড়ি ছিলাম না, তখন হাসপাতালে ছিলাম। কনফিডেন্সিয়ালভাবে আমার থেকে চিরতরে মাতৃসুখ ছিনিয়ে নিল আমার স্বামী। তুমি মানা করনি কেন? কারণ আমি যেমন সাফিন সিকান্দারকে বিয়ে করতে বাধ্য ছিলাম, তেমনি তার সব সিদ্ধান্তে আমি বাধ্য। ওয়েট, মানে তুমি বড় ভাইকে বিয়ে নিজ ইচ্ছেতে করনি? তবে আমার বাবা আমাকে বেছে দিয়েছে সাফিন সিকান্দারের কাছে। সেভান যে তার ছেলে এটাও আমার অজানা ছিল। আমাকে কালকুঠুলিতে আটকে রাখার 2 দিন পর লালকুঠিতে পাঠানোর আয়োজন করা হয়েছিল। সেদিন সাফিন সিকান্দার আমাকে শর্ত দিয়েছিল, তার একজন সার্বক্ষণিক অ্যাসিস্ট্যান্টের দরকার। আমি যদি তার সকল কথা বাধ্যমতো মানি, তবে আমাকে সেই নরকে পাঠানো হবে না। আমি রাজি হয়ে যাই। সেদিনই কয়েকজন ছেলেপুলেদের সাক্ষীতে আমাদের বিয়ে হয়। আসার পথে জানতে পারি আমাকে ঠিক কতটা খারাপ হতে হবে। সিভানের উপর মায়া হয়, তবে প্রকাশ করতে পারি না, সাফিনের জন্য। কিছু মুহূর্ত নিস্তব্ধতা। নুসরাত বুঝতে পারে এই পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয় হলো মানুষকে ভেতর থেকে চেনা। ইনায়াকে ঠিক যতটা ভালো মনে করত, ইনায়া তার 2 গুণ বেশি খারাপ। আর রাহার ব্যাপারে নুসরাতের ধারণ ছিল ভীষণ খারাপ। অথচ রাহা খারাপের পর্দার আড়ালে থাকা এক অদ্ভুত রহস্যময়ী নারী। নুসরাত কি বলবে বুঝে পায় না। শিয়ামের আচরণও তার কাছে মনে হয় দায়সারা। শিয়াম আপাত দৃষ্টিতে তার ভাইয়ের চাকর। নুসরাত এটাও বিশ্বাস করে যদি সাফিন অর্ডার করে শিয়াম তাকে আর শিয়ারাকে বলি দিতে, সম্ভবত 2 বার ভাববে না। বড় করে হাত ছেড়ে কোলে ঘুমানো শিয়ারাকে রাহার কোলে দিয়ে নুসরাত আরামোরা ভাঙতে শুরু করে। রাহা এখনো সিভানের কেবিনের দিকে তাকিয়ে আছে। স্বামীর ওখানেই বসে ফোন ঘাটাঘাটি করছে। টেবিলে বসে পড়ার সময় ভূমি গিয়ে তার পায়ে 2 গুঁতো মেরে বলছে, আম্মু আম্মু বলো। এই থেতুটাকে ধুলে মালো। কেন? সেতু কি করেছে? আমাকে পুই পুই দিতে না। এখন পুই পুই দিয়ে খেলার টাইম না বাবা, তিতিনের সাথে খেল। ভূমি কিছুক্ষণ আম্মুর পানে চেয়ে রইল, কি একটা চিন্তা করে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সেতুর চেঁচামেচি ভেসে আসলো। ভূমির বাচ্চা! মাহা হুড়োহুড়ি করে গিয়ে দেখলো ভূমি ঘুমিয়ে থাকা সেতুর পেটের উপর বসে 1 জগ পানি ঢেলে দিয়েছে তার মুখে। তিতিনকেও পানি দিয়ে গোসল করিয়েছে, নিজেও পুরো ভিজে জবজবা হয়ে গেছে। সেতু আবারও চেঁচিয়ে উঠল, নামো পেটের উপর থেকে। টুপ কলমুতকে, আমার পুই পুই দাও। মাহা এগিয়ে গিয়ে দুম করে পিঠের ওপর একটা বসিয়ে দিয়ে শাসনের কণ্ঠে বলল, একদম বাবার মতো ডান পিঠে, বদের হাড্ডি কোথাকার। আর কখনো এমন করবি? ভূমি ফোলা ফোলা গাল 2 ফুলিয়ে ঠোঁট উল্টে ফ্যাত করে কেঁদে ওঠে। মাহা হাত উঁচিয়ে বলে, আবার কাঁদছে, দেবো আর একটা দিব? সেতুই আবার তাকে জড়িয়ে ধরে বলে, আহ আপাজান, মাইরেন না, বাচ্চা মানুষ, মাইরেন না। ভূমির সে কি রাগ, সেতুকে ধাক্কা মেরে বলছে, চলো তুমি, তোমার জন্য মেলেতে আমার পুই পুই দাও তুমি। মাহা আবারও ক্ষেপে বলে, আবারও পুই পুই যাচ্ছে? এখন এই রাতের বেলা কেউ গিটার বাজায়? দেবো একদম কানের গোড়ায়। ভূমি এবার গড়াগড়ি করে কাঁদতে শুরু করে। আব্বু, হ্যাঁ আমার পুই পুই দাও, পুই পুই দাও, আমার পুই পুই দাও। মাহার রাগের মাত্রা 1 ধাপ বাড়ার আগেই সেতু বালিশের নিচ থেকে ওর খেলনা সবুজ গিটারটা বের করে বলে, নে ভিলেনে বাচ্চা নে, ধর তোর পুই পুই। আল্লাহর লানত পুরুক একে পয়দা করা পাবলিকের ওপর।
সেতু, তুমি কি বললে? ইয়া মানে সরি, ভুলে বেরিয়ে গেল। ভূমি গিটারটা গলায় ঝুলিয়ে বলে, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।